ওয়েলকাম টু আজকে একটা নেকড়ে মানব বা ওয়্যারউলফের গল্প শোনাবো আপনাদের। গল্পটার নাম হলো চাঁদের আলোয় পাহাড়ি রাত। শুরু করতে চললাম আমার লেখা এই গল্পটি, ওয়্যারউলফের চাঁদের আলোয় পাহাড়ি রাত। শিলিগুড়ি থেকে ছোট্ট মোটর গাড়িটা যখন পাহাড়ের আঁকাবাঁকা পথে উঠতে শুরু করলো তখন সূর্য অনেক আগেই দূরে গেছে। আকাশে পূর্ণিমার আলো, নদীর মতো কুয়াশা নেমে এসেছে উপত্যকায়। আর বনপথে গাছপালাগুলো দাঁড়িয়ে আছে যেন অগণিত প্রহরীর মতো। শাল, সেগুন আর অদ্ভুত অজানা লতাগুল্মের ভিড়ে অরণ্যের গভীরতা অচেনা শ্বাস ফেলে যাচ্ছে। গাড়ির স্টিয়ারিং হুইলে বসে আছেন এডওয়ার্ড, একজন তরুণ ব্রিটিশ অফিসার। মুখে সিগারেটের ধোঁয়া, চোখে এক রাশ বিস্ময়। পাশে বসে আছেন তার অন্তরঙ্গ বন্ধু, কলকাতার এক বাবু, সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। ধুতি পাঞ্জাবি পরে, মাথায় হালকা টুপি, হাতে গাঢ় রঙের শাল চাপানো। My dear fellow, এডওয়ার্ড হঠাৎ বললেন, this moonlit forest reminds me of Lake District, yet there is something far older here, as though the earth itself has secrets in its breath. সুরেন্দ্র হেসে উত্তর দিলেন বাংলায়, এখানকার প্রকৃতির রূপ দেখে শুধু সৌন্দর্যে মোহিত হবেন না সাহেব, ভয়ও আছে। কত যুগ ধরে বাঘে খেকোয়ে কত মানুষকে মেরেছে, এ বনকে ভয়ে ভরিয়ে রেখেছে। প্রায় প্রত্যেক গ্রামবাসী এ বনের দিকে আসে না। পূর্ণিমার রাতে তো তারা বাড়ির বাইরে পাও রাখে না। এডওয়ার্ড হাসলেন, Oh, come on, tigers, perhaps, but the villagers always weave fables around the dark. Man, they love to make shadows into phantoms. কথা বলতে বলতে গাড়ি এক ফাঁকা চত্বরে এসে থামল। দুপাশে মহিরুহু, মাথার ওপর কুয়াশা মোড়া আকাশ, দূরে কোথাও ঝর্ণার গর্জন। চারিদিকে এতই নির্জন যে নিজের হৃদস্পন্দনও শোনা যায়। সুরেন্দ্র জানলার বাইরে তাকিয়েছিলেন। হঠাৎ ফিসফিস করে বললেন, শোনো, কেমন একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে না? যেন মানুষের হাহাকার আর পশুর ডাক মিশে এক হয়ে গেছে। এডওয়ার্ড কান পাতলেন। পাহাড়ি বাতাসের ফাঁকে সত্যি একটা দীর্ঘ নিঃশ্বাস ভেসে এলো, না মানুষের না জানোয়ারের, যেন প্রকৃতির বুকে ফেটে আসা আর্তনাদ। গাড়ির ফ্রন্টের আলো কাঁপতে কাঁপতে চারিদিকে ছায়া আঁকলো, আর সেই ছায়ার গভীর থেকে যেন কিছু একটা নড়াচড়া টের পাওয়া গেল। সুরেন্দ্রর বুক কেঁপে উঠল। এটা বাঘ নয় এডওয়ার্ড, এ অন্য কিছু। চাঁদের আলোয় এক মুহূর্তের জন্য তারা যা দেখল তা মানুষ নয়, পশুও নয়। শরীর মানুষ সদৃপ, অথচ হাত লম্বা, আঙ্গুলের ডগার নখ ধারালো, ছুরির মতো। চোখ দুটো অস্বাভাবিক সোনালি আভায় জ্বলছে। এডওয়ার্ডের হাত স্টিয়ারিং থেকে সরে গেল, তার কণ্ঠে মৃদু বিস্ময়, Good God! Surrender, do you see? This is no tail? কুয়াশা ঘন হয়ে তাদের গাড়িকে ঢেকে ফেলল। দূরে ঝর্ণার গর্জনের সঙ্গে মিশে গেল এ অদ্ভুত গর্জন। অর্ধেক মানুষ, অর্ধেক জানোয়ার। আর পাহাড়ি রাতে ধীরে ধীরে উঠল মৃত্যুর সেই চাঁদটি। গরুর গাড়িটি আস্তে আস্তে দেখতে পেল কাছ থেকে সেই ছায়া সরে গেল। সামনের আলোতে কুয়াশাটা আস্তে আস্তে সরে যেতে লাগলো। আবার স্টিয়ারিং হুইলে হাত দিল এডওয়ার্ড। সে বিভীষিকা পূর্ণ গলায় বলল, We should get out of here. মোটর গাড়ি কুয়াশা ভেদ করে আরও খানিকটা এগিয়ে এলো। পথের শেষে দেখা দিল
পাহাড়ি বাংলো, পুরনো ইউরোপীয় স্থাপত্য। দুপাশে উঁচু পাইন গাছ দাঁড়িয়ে যেন নীরব প্রহরী। লোহার গেট আধ খোলা, আর ভেতরে সিঁড়ি বেয়ে উঠলেই বারান্দা, যেখানে ঝড়ঝাপটায় নড়বড়ে চৌকাঠে একটা লণ্ঠন জ্বলছে, মৃদু কাঁপছে। এডওয়ার্ড গাড়ি থামিয়ে বাইরে বেরোলেন। ঠান্ডা বাতাসে সিগারেটের ধোঁয়া যেন জমাট বাঁধছিল। সুরেন্দ্র শালটা আরো শক্ত করে জড়িয়ে নিল। এখানেই রাত কাটাতে হবে, এডওয়ার্ড বললেন ভেতরে ঢুকতে ঢুকতে। ভিতরে বাংলোটা বিশাল কিন্তু ফাঁকা। কাঠের মেঝেতে প্রতিধ্বনি, দেয়ালে শিকার করা বাঘের ও চিতাবাঘের মাথা টাঙানো। এগুলো দেখে সুরেন্দ্রর বুকের ভেতরে কেমন অস্বস্তি জন্মালো। জানলার কাছের বাইরে অন্ধকার বন নিঃশব্দে তাকিয়ে আছে, অপেক্ষা করছে কোনো এক বড় কিছু হওয়ার। টেবিলের ওপর একটা পুরনো খাতা পেল এডওয়ার্ড। তিনি খুলে পড়লেন। একজন ব্রিটিশ প্ল্যান্টারের ডায়েরি, 1891 সালের। এখানে লেখা আছে, full moon, strange cries coming from the forest, and speak out of men. Superstition perhaps, yet I hear claws at the door. সুরেন্দ্র শিউরে উঠলেন। তুমি বিশ্বাস করেছ? এডওয়ার্ড হেসে ফেলেন। প্রচারে মানুষ সব কিছুই অলৌকিক করে তোলে, কিন্তু আমি বিশ্বাস করি না। তবে তিনি থামলেন, চোখে এক রাশ অদ্ভুত দৃষ্টি। যে জিনিস আমরা দেখলাম তাকে সহজে ব্যাখ্যা করাও যায় না। বাইরে হঠাৎ ঝোড়ো হওয়ায় জানলার কাঁচ কেঁপে উঠল। দূর থেকে ভেসে এলো হাহাকার, যেন পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হচ্ছে। সুরেন্দ্র গম্ভীর গলায় বললেন, আমাদের পুরানো নরনারী পশু বলে এক ধরনের কাহিনী আছে। পূর্ণিমার রাতে মানুষ পশু হয়ে ওঠে, আর সকাল হলে আবার মানুষ হয়। হয়তো সেটাই। তিনি বাক্য শেষ করার আগেই বারান্দায় কুকুরের মতো আঁচড়ের শব্দ শোনা গেল। কেউ যেন দরজার গায়ে নখ চালালো। কাঠে কাছুমাছু আওয়াজ। এডওয়ার্ড বন্দুক তুলে ধরলেন। Only jackals is the boss, or perhaps a tiger. কিন্তু শব্দটা এমনভাবে চলল যেন কেউ ইচ্ছে করেই ভেতরে ঢুকতে চাইছে। সুন্দর মুখ ফ্যাকাশে হয়ে উঠল। না, এটা হায় না বা শেয়ালের মতো শোনাচ্ছে না। শুনেছ? এটা যেন মানুষ আর জানোয়ারের মাঝের কোনো গলা। ঘরে নেমে এলো গাঢ় নীরবতা। কেবল মোমবাতির আলোতে ছায়াগুলো তুলছে। এডওয়ার্ড ধীরে ধীরে ফিসফিস করে বললেন, সুরেন্দ্র, tonight we shall not sleep. রাত আরো গাঢ় হয়ে এসেছে। পাহাড়ি বাতাসে শীত হাড় কাঁপিয়ে দিচ্ছে। বাংলোর ভিতরে মোমবাতির আলো দুলছে, কিন্তু বাইরের অন্ধকার যেন সে আলোকে গিলে খেতে চাইছে। এডওয়ার্ড হঠাৎ উঠে দাঁড়ালেন। সুরেন্দ্র, we cannot sit idle. If it is a beast, we must confront it. Tomorrow people shall laugh if we say we are frightened of shadows. সুরেন্দ্র দ্বিধাগ্রস্ত হলেন। তুমি যেটাকে শুধু বিস্ট বলছো, আমি ভাবছি সেটা অন্য কিছু। কিন্তু ঠিক আছে, চলো। তারা বাংলোর শিকারের ঘর থেকে একটা পুরনো রাইফেল আর গুলির বাক্স নিল। বাইরে বেরোতেই দেখা গেল কুয়াশা যেন আরো ঘন হয়ে চলেছে। দূরে চাঁদের আলোয় পাহাড় যেন রূপোর ঢেউয়ে ভেসে যাচ্ছে। বারান্দার নিচে উঠোনে একটা শব্দ। দুজনেই তাকালো। একটা ছাগল বাংলোর পুরনো ঝুপড়ি থেকে বেরিয়ে এসছে। হয়তো কোনো পাহাড়ি রাখালের ফেলে যাওয়া প্রাণী, কিন্তু তার গলায় দড়ি বাঁধা, আর মুখে অদ্ভুত আতঙ্ক। সুরেন্দ্র ফিসফিস করে বললেন, দেখো দেখো, ছাগলটা যেন কারো উপস্থিতি টের পাচ্ছে। ঠিক তখনই অন্ধকার থেকে ছায়া ভেসে উঠল। প্রথমে লম্বা ডগা, তারপর উজ্জ্বল চোখ, তারপর অস্বাভাবিক লম্বা হাত। ছাগলটা এক চিৎকার
তারপর রক্ত ছিটকে পড়ল, তারপর রক্ত ছিটকে উঠল বাতাসে। এডওয়ার্ড রাইফেল তুললেন। Bloody hell! তিনি গুলি চালালেন। শব্দ পাহাড়ে প্রতিধ্বনিত হলো। কুয়াশার ভেতর থেকে একটা গর্জন ভেসে এলো, না বাঘ না শেয়াল, বরং এমন কিছু যা মানুষের মতো শোনায়। ছাগলটার দেহ ঝাঁকিয়ে ছায়াটা অন্ধকারে মিলিয়ে গেল। শুধু রক্তের দাগ রইল মাটিতে। সুরেন্দ্র মুখ ফ্যাকাশে করে বলল, তুমি দেখেছো ওর চোখ? ওটা মানুষের চোখ ছিল এডওয়ার্ড, মানুষ, অথচ মানুষ নয়। এডওয়ার্ড গভীর শ্বাস নিলেন। I saw. For once, Lorenzo, I cannot reason it away. That was no tiger. তারা যখন রক্তের দাগ অনুসরণ করতে চাইছিল, তখন হঠাৎ বাংলোর পেছনের জঙ্গল থেকে ভয়ঙ্কর আর্তনাদ ভেসে এলো। হাজারো গলা একসঙ্গে কেঁদে উঠছে যেন। দুজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কুয়াশার ভেতর হাড় ভাঙা কোনো ছায়া তাদের দিকে তাকিয়ে আছে, আর তার নিঃশ্বাস শোনা যাচ্ছে লালসার গন্ধের সাথে। তারপর তারা প্রচণ্ড চমকে গিয়ে ভয়তে সে আওয়াজের দৌড়ে গিয়ে কোনো রকমে দরজা লক করে দিলেন। তখনও ভোরের আলো ফুটতে বেশি দেরি নেই। দরজার উপর কাভার্ড এবং জিনিসপত্র যা আছে আসবাবপত্রের মধ্যে সেই পুরনো হাভেলিতে সব কিছুই বাংলোর দরজার উপর ঠেস দিয়ে দিলেন। এর মধ্যেই কখন দুজনের চোখ হালকা লেগে গেছিল বসে বসে, তারা নিজেরাও জানে না। ভোরের আলো ফোটার আগে এই দরজায় ধাক্কা পড়ল। সুরেন্দ্র ঘুম ভেঙে গেল। এডওয়ার্ডও চমকে উঠলেন। বাইরে পাহাড়ি গ্রামের দুজন মানুষ দাঁড়িয়ে আছে, চাদর জড়ানো, চোখ দুটো ভয়ার্ত। তাদের একজন কাঁপতে কাঁপতে বলল, বাবু, রাতে পাহাড়ে রক্ত পড়েছে। আমরা চিৎকার শুনেছি। আপনারা বাইরে গিয়েছিলেন কি? সুরেন্দ্র প্রশ্ন করলেন। হ্যাঁ, আমরা কিছু দেখেছি, কিন্তু তোমরা জানো ওটা কি ছিল? লোক দুটো একে অপরের দিকে তাকালো, তারপর চাপা গলায় বলল, ওটা শিয়াল বা বাঘ নয় বাবু, ওটা নরপিশাচ, পুরানো দস্তব। ব্রিটিশ আমলের আগেও ভারী লোকেরা বলে এসেছে এক অভিশপ্ত আত্মা মানুষ হয়েও মানুষ থাকে না, পূর্ণিমা হলেই তার রক্ত চাই। পশুর, মানুষের সব রক্ত। এডওয়ার্ড বিরক্ত হয়ে উঠলেন। ননসেন্স, folk tales, mere superstition. কিন্তু লোকটা রূঢ় গলায় জবাব দিল, আপনি সাহেব তাই এভাবে বলছেন? আমরা জন্ম থেকে পাহাড়ে রয়েছি, আমরা দেখেছি পা মানুষের মতো, কিন্তু নখ নেকড়ের মতো, দাঁত লম্বা, চোখে আগুন, যাকে ধরে তাকে আর পাওয়া যায় না। সুরেন্দ্র কাঁপা কাঁপা গলায় ফিস করে বলেন, এডওয়ার্ড, আমি গত রাতে চোখে যা দেখেছি ওদের বর্ণনা সেই একই। লোকগুলো আরো একবার সতর্ক করে চলে গেল। বলো, রাতে কোনোভাবেই বাইরে বেরোতে না। বাংলোর ভেতরে আবার নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতার মধ্যেই যেন শোনা যাচ্ছিল দূরের অরণ্যের এক অদ্ভুত গর্জন, যা দিনে দুপুরেও কানে বাজে। সেদিন দুপুরে এডওয়ার্ড ও সুরেন্দ্র দেখতে বেরোলেন গ্রামের চৌকোপট। গ্রামের চৌকাঠে একটা পুরনো মন্দির অর্ধেক ভাঙা, লতা পাতা ঢেকে ফেলেছে। সেখানেই তারা দেখতে পেলেন পুরোহিত একজন পুরনো লণ্ঠন জ্বালিয়ে মন্ত্র পড়ছেন। পাহাড়কে রক্ষা করো, পাহাড়কে রক্ষা করো, অরণ্য রক্ষা করো। সুরেন্দ্র ভদ্রভাবে জিজ্ঞেস করলেন, মহারাজ, এই রক্ষার মন্ত্র কার জন্য? পুরোহিত ধীরে ধীরে তাকালেন। এই অন্ধকারের জন্য যা তোমাদের চোখে ধরা পড়েছে। এককালে নাকি একজন মানুষ, অত্যাচারী জমিদার, রক্তের নেশায় পাগল হয়ে গিয়েছিল। তাকে অভিশাপ দেওয়া হয়। তারপর থেকে সে পূর্ণিমার রাতে মানুষ হয়ে থাকতে পারে না, সে রক্ত চায়। এডওয়ার্ড এবার কণ্ঠ নিচু করে বলল, Lorenzo, this is madness. They are feeding our minds
with bow like hers, but কথাটা শেষ করতে পারলেন না, কারণ ঠিক তখনই পাহাড়ি পাথরের ধারে তারা একটি ছিন্নবস্ত্র দেহ দেখতে পেল। এক রাখালের, বুক ছিঁড়ে ফেলা, মুখ অর্ধেক ছিঁড়ে নেওয়া। সুরেন্দ্র গলা শুকিয়ে ফিসফিস করে বললেন, এডওয়ার্ড, তুমি যদি এখনো বলো এটা বাঘ করেছে, তবে আমি বিশ্বাস করব না। এ বাঘের কাজ নয়। এডওয়ার্ড স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। God help us, Surrender. Maybe last night we truly saw the devil himself. এইসব দেখে তারা বাংলোয় ফিরে গেল। সন্ধ্যে তখন ঘনিয়ে আসছে। পাহাড়ি আকাশে লালচে আলো নিভে গিয়ে ছড়িয়ে পড়ছে গাঢ় নীল অন্ধকার। বাংলোর ভেতরে মোমবাতি জ্বালানো হলেও কুয়াশা এমনভাবে ঢুকে পড়েছে যেন ছায়ারা ঘরে প্রবেশ করতে চাইছে। এডওয়ার্ড জানলার ধারে দাঁড়িয়ে আছেন। হঠাৎ দূরের পাহাড়ের ঢালে এক দীর্ঘ হাহাকার ভেসে এলো, কানে কাঁপন ধরানো। না মানুষ না পশু। এই নিঃশব্দে রাইফেল তুলে নিলেন। Surrender, তিনি বললেন, we must leave tonight. If we stay tomorrow, we may not see the sun. সুরেন্দ্র কাঁপা গলায় বললেন, কিন্তু এডওয়ার্ড, পাহাড়ি পথ এখন ভীষণ বিপজ্জনক। কুয়াশা, বন্য জন্তু। Better the tiger than that. তারা দুজনে বাংলোর বাইরে গাড়ি বার করলেন। সেটি ছিল এক পুরনো ফোর্ডের মডেল টি। কালো রঙের হেডল্যাম্প, ম্লান আলো। কালো রঙের হেডল্যাম্পে ম্লান আলো। গাড়ি গর্জন তুলে পাহাড়ি আঁকা বাঁকা পথে চলতে শুরু করলো। গাড়ি গর্জন তুলে পাহাড়ি আঁকা বাঁকা পথে চলতে শুরু করলো। প্রথমে কেবল কুয়াশার সাদা দেওয়াল, তারপর অনন্যের গাছগুলো হঠাৎ কেঁপে উঠল, যেন ভেতরে কোনো দানব দৌড়াচ্ছে। সুরেন্দ্র হঠাৎ চিৎকার করে উঠলেন, ওখানে ওখানে দেখো! গাড়ির আলোয় কয়েক মুহূর্তের জন্য ধরা পড়লো এক অদ্ভুত দেহ। মানুষের চেয়ে লম্বা, বাঁকানো পিঠ আর লালচে চোখ। হাত দুটো মাটিতে প্রায় ছুঁয়ে গেছে, আর মুখ নেকড়ের দাঁত ঝকঝক করছে আলোটা যখন পড়েছিল তার মুখে। গাড়ি এগিয়ে যেতেই ছায়াটা গর্জন করে সরে গেল, কিন্তু তার দৌড় যেন বজ্রপাতের মতো। এডওয়ার্ড দাঁড় চেপে গ্যাস চাপলেন। Hold on tight, Surrender. It's hurting us. It's hurting us. গাড়ির পেছনে শোনা গেল দৌড়ের শব্দ, কখনো গাছের আঁচড়, কখনো শিলায় পায়ের আঘাত। প্রতিধ্বনি পাহাড়ে ছড়িয়ে গিয়ে মনে হচ্ছিল চারিদিক থেকে ছুটে আসছে। সুরেন্দ্র ঘামে ভিজে ফিসফিস করে বললেন, এটা মানুষ নয়, তবু আমি ওর চোখে মানুষের যন্ত্রণা দেখেছি। এ যেন অভিশপ্ত আত্মা। গাড়ি হঠাৎ এক বাঁকে পৌঁছে থমকে গেল। রাস্তার মাঝে পড়ে আছে এক মৃত ঘোড়া, শরীর ছিঁড়ে টুকরো টুকরো। এডওয়ার্ড চিৎকার করে ব্রেক চাপলেন। ঠিক তখনই পেছন থেকে এক অদ্ভুত নিঃশ্বাস শোনা গেল। গাঢ় কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বিশাল ছায়াটা তাদের দিকে এগিয়ে আসছে। তার চোখ রক্ত লাল, দাঁত থেকে টপ টপ করে রক্ত পড়ছে। এডওয়ার্ড রাইফেল তুললেন, কিন্তু সুরেন্দ্রর মনে হলো এই গর্জনের পেছনে যেন এক দীর্ঘ আর্তনাদ আছে, যেন মানুষ চায় মুক্তি, কিন্তু দানব তাকে ছাড়ছে না। রাস্তার মৃত ঘোড়ার দেহে গাড়ি থেমে গেছে। চারপাশে কুয়াশা ঘনীভূত, চোখের সামনে হাতও দেখা যায় না। ঠিক তখনই একটা বিকট গর্জন। কুয়াশা ছিঁড়ে বেরিয়ে এলো সেই দানব। নেকড়ের দাঁত, নখ লম্বা ছুরির মতো, চোখ জ্বলছে অগ্নিশিখার মতো। এডওয়ার্ড রাইফেল ওঠালেন। Surrender, stay behind me. গুলি ছুটে গেল। দানবের গায়ে যেন বজ্রের মতো লাফিয়ে উঠল। গুলি তার কাঁধ ছুঁয়ে গেল মাত্র। হঠাৎ দানবটা গাড়ির হুড়ে চড়ে উঠল। হঠাৎ দানবটা গাড়ির হুডে চেপে উঠল। লোহার ওপর নখ বসাতেই ধাতু চিড়ে গেল।
সুরেন্দ্র হিম হয়ে তাকিয়ে আছে। অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখা গেল দানবের মুখের ভেতরে লুকিয়ে আছে মানুষের ছায়া। দাঁতের ফাঁক দিয়ে যেন কারো আর্তনাদ শোনা যাচ্ছে, কারো আর্তনাদ শোনা যাচ্ছে। এডওয়ার্ড! সুরেন্দ্র ঠোঁট কাঁপছে। ওটা মানুষ ছিল কোনোদিন। এডওয়ার্ড আর্তনাদ করলেন। Then let me end his curse! তিনি আবার গুলি চালালেন। এইবার দানব গর্জন করে এডওয়ার্ডের দিকে ঝাঁপিয়ে পড়ল। তীব্র আঘাতে এডওয়ার্ডের মাটিতে লুটিয়ে পড়া দেহটা কোনো রকমে দেখতে পেল সুরেন্দ্র। তার রক্ত ছিটকে কুয়াশার ভেতরে ছড়িয়ে গেল। দানবটা এডওয়ার্ডের ওপর দাঁড়িয়ে গর্জন করছে। হঠাৎই থেমে গেল, কারণ এডওয়ার্ড শেষ শক্তি জড়ো করে নিজের বুক থেকে গুলি ভরা রাইফেলটি টেনে দিলেন আর সরাসরি দানবের বুকে ঠেসে দিলেন। Go back to hell, beast! এক বিকট শব্দ, রাইফেল থেকে আগুন বেরোলো। দানবটা কেঁপে উঠল, তার চোখের এক অদ্ভুত শান্তি ভেসে উঠল, যেন বহু বছর পর মুক্তি পেল। সে ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। শরীরটা কাঁপতে কাঁপতে ছোট হতে লাগলো। আর কয়েক মুহূর্ত পর সেখানে পড়ে রইল শুধু এক মানুষ। ছেঁড়া জামা, কৃষকায় দেহ, চোখ বন্ধ, এক অচেনা পাহাড়ি মানুষ। অভিশাপ ভাঙল। সুরেন্দ্র ছুটে গেলেন এডওয়ার্ডের কাছে। এডওয়ার্ড! এডওয়ার্ড! তুমি মরে যেতে পারো না, এডওয়ার্ড! কিন্তু এডওয়ার্ডের ঠোঁটে রক্ত জমে গেছে। শেষ নিঃশ্বাসে তিনি ফিস ফিস করে বললেন, Surrender! To live! Tell them! Tell the world! We fought the darkness! তারপর তিনি নিশ্চুপ হয়ে গেলেন। সুরেন্দ্র হাঁটু গেড়ে বসে পড়লেন। পাহাড়ি বাতাসে কুয়াশা সরিয়ে চলে গেল। পাহাড়ি বাতাস কুয়াশা সরিয়ে দিল। দূরে আকাশে ভোরের আলো ফুটে উঠেছে, পাখিরা ডাকছে। দানব নেই, শুধু পাহাড়, সূর্যোদয় আর নিস্তব্ধতার মধ্যে এডওয়ার্ডের মৃতদেহ। কয়েকদিন পর সুরেন্দ্র কলকাতায় ফিরে এলেন। কেউ তার গল্পে বিশ্বাস করল না, লোককথা বলে উড়িয়ে দিল। কিন্তু তিনি জানতেন সেই রাতের অভিশাপ শেষ হয়েছে। তার ডেস্কে রাখা রইল এডওয়ার্ডের রাইফেল। প্রতিদিন সূর্যোদয়ের সময় তিনি মনে মনে প্রতিজ্ঞা করতেন, যতদিন বাঁচব তোমার সাহস মনে রাখবো বন্ধু। আর পাহাড়ে কুয়াশার মধ্যে আবার পাখির গান শোনা যেত। লোকেরা বলল, অভিশাপ কেটে গেছে।